বাংলাদেশকে যদি কোনো ফেরেস্তার হাতেও দেওয়া হয় সেও এ দেশকে চালাতে পারবে না। সম্প্রতি অনেক আক্ষেপ নিয়ে এই কথাগুলো বলেছিলেন এক রিকশাওয়ালা। তবে এটা যেন দেশের বেশিরভাগ মানুষেরই মনের কথা। সেই ৭১-এর মুক্তিকামী থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান, কত উথাল পাথাল সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেকেই ভাবতে থাকেন আসলে সমস্যাটা ঠিক কোথায়, দেশের সরকার ব্যবস্থা নাকি জনগণের অসচেতনতা। যুগের পর যুগ কেটে গেলেও কেন ভাগ্য পরিবর্তন হচ্ছে না আমাদের দেশের মানুষের? সরকার আসে সরকার যায়, কিন্তু দেশের মানুষের হতাশা কাটে না। যেখানে বেশিরভাগ দেশে স্বাধীনতার পর নতুন এক দিগন্তের সূচনা হয়, সেখানে আমাদের দেশের মুক্তিযুদ্ধের পরেও বেশ কয়েকটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, কিন্তু এর পরও মানুষ তাদের কাঙ্ক্ষিত দেশকে খুঁজে পায়নি। চাঁদাবাজি, রাহাজানি, নৈরাজ্য সবই চলছে সমান তালে। দুর্নীতি যেন ঢুকে গেছে বেশিরভাগ জনগণের রক্তে। কারণ কি? ফ্লাইওভারের নাটবল্টু, ব্রিজের বৈদ্যুতিক তার পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে অসাধু লোকজন। সর্বাধিকভাবে মনে হয় আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাতেই সমস্যা। আমরা মানুষকে সুনাগরিক হয়ে ওঠার শিক্ষা দিতে পারিনি। আমাদের কেউই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি না, ধীরে ধীরে দখল করতে থাকে নদী, নালা, খালবিল। পরবর্তীতে নিজেরাই ডুবে যায় সামান্য বৃষ্টির জলাবদ্ধতায়। তবে একটা দেশের জনগণ তখনই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন দেশে সুশাসন থাকে না। দীর্ঘদিন স্বৈরাচারের শাসনের ফলে আমাদের দেশের শাসন ব্যবস্থা সহ সামাজিক কাঠামোগুলো ভেঙে গিয়েছে। কোনো ভালো সরকার আসলেও নষ্ট হয়ে যাওয়া সিস্টেম ঠিক করতে অনেক বছর লাগবে। এর পাশাপাশি আমাদের দেশের আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ত জনসংখ্যা। ছোট্ট একটা দেশে এত মানুষের চাহিদা পূরণ করা কোনো সরকারের পক্ষেই সম্ভব না। এমনকি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যাচ্ছে না। জনসংখ্যা যখন সীমিত সম্পদের তুলনায় অসহনীয়ভাবে বেশি হয়ে যায়, তখন মানুষের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের সক্ষমতা ক্রমশই কমে যায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরি, বাসস্থান এবং নিরাপত্তা, যে ক্ষেত্রেই তাকানো হোক না কেন, চাহিদার তুলনায় ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি মেটাতে অনেকেই বৈধ পদ্ধতির পরিবর্তে অবৈধ পদ্ধতি বেছে নেয়, আর এখান থেকেই দুর্নীতির জন্ম ও বিস্তার ঘটে। সরকারি অফিসের সেবা পাওয়ার জন্য ঘুষ, চাকরির জন্য সুপারিশ বা টাকার লেনদেন, ঠিকাদারি কাজে অনিয়ম, এসবের মূলে থাকে সীমিত সুযোগের জন্য অসংখ্য মানুষের প্রতিযোগিতা। যখন বেকার যুবকের সংখ্যা বাড়তে থাকে এবং তাদের কর্মসংস্থান উপযুক্ত ব্যবস্থা থাকে না, তখন হতাশা, অসন্তোষ ও ঘুষ সমাজে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় অপরাধ চক্র, চাঁদাবাজি, সন্ত্রাস বা রাজনৈতিক সহিংসতায় রূপ নিতে পারে। অনেক সময় ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি বা প্রভাবশালী গোষ্ঠী এই বেকার যুবকদের নিজেদের স্বার্থে ব্যবহার করে, যার ফলে নৈরাজ্য ও আইন শৃঙ্খলার অবনতির ঝুঁকি আরও বেড়ে যায়। জনসংখ্যা অতিরিক্ত হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও চাপ বৃদ্ধি পায়, যা অপরাধ দমনকে আরও জটিল করে তোলে। সামাজিক কাঠামোতে এর বিরূপ প্রভাব স্পষ্ট। সীমিত জমি, বাসস্থান ও সম্পদের জন্য তীব্র প্রতিযোগিতা সামাজিক সম্পদকে তিক্ত করে তোলে। গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত বিরোধ বাড়ে। শহরে বস্তি ও অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এলাকা তৈরি হয়, যেখানে মৌলিক সেবার অভাব, অপরাধ প্রবণতা ও অস্বাস্থ্যকর জীবনযাপন স্বাভাবিক হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় বেড়ে যাওয়ায় মানসম্মত শিক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে, যার ফলে দক্ষ মানব সম্পদ তৈরি বাধাগ্রস্ত হয়। আবার জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে বৈষম্য বোধ তীব্র হয়, যা সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করে। অতিরিক্ত জনসংখ্যার ফলে শহরায়ন দ্রুত গতিতে ঘটে এবং তা পরিকল্পিত না হলে বসতি, অনিয়মিত বসবাস ও অপরিকল্পিত নগর বৃদ্ধি দেখা যায়। সামুদ্রিক ও স্থলের সম্পদ দখলের মতো সংঘাত তৈরি হয় এবং স্থানীয় রাজনৈতিক আঞ্চলিক নেতারা ক্ষুব্ধ যুব সমাজকে নিয়ন্ত্রিত রাখার জন্য তাদের নিজস্ব সত্তা বা মিলিশিয়ার মতো গঠনকে উদ্দীপ্ত করে। এ ধরনের প্যারালাল পাওয়ার রাজনৈতিক ব্যবস্থার উপর চাপ ফেলে, যা আইনের প্রযুক্তিগত শক্তি ও জনগণের অবস্থাকে ভেঙে দেয়।